সালামু আলাইকুম ইয়াসমিনাইশান। আজকের মুভিটা 1400 বছর পুরনো। ব্ল্যাড রাজা তার রাজ্যকে বাঁচাতে প্রজাদের জন্য নিজের সর্বস্ব বলি দেয়, কিন্তু তার এই বলিদানের ফলে সে হয়ে ওঠে ভয়ানক একটা রাক্ষস। শেষ পর্যন্ত সে তার নিজের ওয়াইফকেই হারিয়ে ফেলে। তাকে ফিরে পেতে তার অপেক্ষা করতে হয় 1400 বছর। 1400 বছর আগের ঘটনায় আমাদেরকে প্রথমে দেখানো হয় ব্ল্যাড রাজার রাজ্যে কোনো একটা তুর্কি সৈন্যর মুকুট পাওয়া গিয়েছে, যেটার জন্য সেনাপতি দিমিত্র ব্ল্যাড রাজাকে নিয়ে বনের মধ্যে এসেছে। রাজা ভ্যাট কিছুক্ষণের জন্য পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এটা আসলে সে দূরের ব্রোকেন টুথ পাহাড় থেকে ভেসে এসেছিল। রাজা ভ্যাট ঠিক করে সে পর্যবেক্ষণ করার জন্য সে ব্রোকেন টুথ পাহাড়ে যাবে। তার ধারণা সেখানে আরও অনেক তুর্কি সৈন্য লুকিয়ে আছে। রাজা ভ্যাট দিমিত্রকে বলে তারা যেন বনের রাস্তা দিয়ে যায়, আর সে কিছু সৈন্যকে নিয়ে সে ব্রোকেন টুথ পাহাড়ে যাবে। ব্রোকেন টুথ পাহাড়টা ছিল অনেক উঁচুতে। ভ্যাট রাজা যখন সৈন্যদেরকে নিয়ে পাহাড়ের চূড়ার উপর পৌঁছে, এখানে তারা একটা গুহা দেখতে পায়। গুহার মধ্যে উঁকি মারলে ভিতর থেকে অনেকগুলো বাদুড় বেরিয়ে আসে। ব্ল্যাড রাজা সবাইকে জানিয়ে দেয় তাদেরকে সতর্ক হতে হবে, কারণ তার বিশ্বাস ভিতরে অবশ্যই কেউ আছে, কারণ বাদুড় দিনের বেলা কখনোই ওড়ে না। তারা ধারণা করে ভিতরে তুর্কি সেনারা ওঁত পেতে আছে। সৈন্যদেরকে নিয়ে ব্ল্যাড রাজা ভিতরে প্রবেশ করলে এখানে তারা মৃত সৈন্যদের অস্ত্রপাতি এছাড়া হাড়গোড় খুঁজে পায়। তারা বুঝতে পারে এখানে সৈন্যদেরকে নির্মমভাবে কোনো একটা প্রাণী বা কিছু খুন করেছিল। মৃত সৈন্যদের কঙ্কাল পড়েছিল এখানে। বোঝা যায় এখানে অনেকদিন যাবৎ সৈন্যদেরকে মারা হচ্ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ভয়ানক এক শক্তি এসে তাদের উপর আক্রমণ করে বসে। ব্ল্যাড রাজা কোনো ক্রমে সূর্যের আলোর মধ্যে গেলে এখানে সে শক্তিটি তার কাছে পৌঁছতে পারে না। সূর্যের আলোর মধ্যে আসলে তলোয়ারে লেগে থাকা রক্ত উড়ে চলে যায়। এইরকম অদ্ভুত জিনিস এর পূর্বে ব্ল্যাড রাজা কখনোই দেখেনি। সে তার ক্যাসেলে ফিরে আসার পরে পাদ্রির সঙ্গে দেখা করে। পাদ্রি তাকে জানায় গ্রিক মিথোলজিতে এইরকম প্রাণীর ব্যাপারে বলা আছে, এরা আসলে পূর্বে মানুষ থাকে, কিন্তু শয়তানের উপাসনা করার মাধ্যমে এক ধরনের শক্তি পায়। এই শক্তিটা তাদেরকে এতটা বেশি ভয়ানক জন্তুতে পরিণত করে যে তারা এরপরে রক্ত ছাড়া কোনো কিছুই খেতে পারে না। এছাড়া তারা অন্ধকার ছাড়া আলোতে আসতে পারে না। এছাড়া পাদ্রী তাকে সতর্ক করে, কারণ এই ধরনের শয়তানরা তখনই কোনো মানুষের সামনে আসে যখন তাকে এরপরে শিকার বানাতে চায়। ভ্ল্যাডের ওয়াইফ মিরেনা আর তার ছেলে ইনগ্রেসের সঙ্গে ভ্ল্যাড রাতে দেখা করতে আসে। আসলে ভ্ল্যাডের মাথার মধ্যে চলছে অনেক কিছু। তার প্রজাদেরকে বাঁচাতে হলে তার ছেলেকে তুর্কির রাজা মেহমেদের হাতে তুলে দিতে হবে, কারণ তার বাবাও তাকে তুলে দিয়েছিল। সে সেখান থেকেই তার এই রাজ্য শাসনের ট্রেনিংটা পেয়েছে। কিন্তু শুধু রাজকুমারী নয়, তার সঙ্গে রাজ্যের আরও 1000টা বাচ্চাকে দিয়ে পাঠাতে হবে। আর এই ট্রেনিং মোটেও কোনো সহজ উপায়ে হয় না। বাচ্চাদের থেকে তাদের শৈশবকে কেড়ে নেওয়া হয়। এই কারণে রাজা ভ্ল্যাড এটাকে মোটেও করতে চাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে এই সময় সুলতান মেহমেতের সেনাপতি ইসমাইল চলে আসে। এই সময় প্রথমবারের জন্য মিরেনা জানতে পারে যে এই প্রথা এখনও প্রচলিত আছে। সেনাপতি আর তার সৈন্যরা এসেই ভ্ল্যাড রাজার প্রজাদের ওপরে অত্যাচার করছিল। রাজা ভ্ল্যাড তার প্রজাদেরকে বাঁচানোর জন্য সুলতান মেহমেতের সেনাপতির সঙ্গে হাতাহাতি করে। সুলতান মেহমেতের মন রক্ষার্থে অনেকগুলো স্বর্ণরূপা মুদ্রা ভেট পাঠায়। রাতের বেলা ভ্ল্যাড রাজার কাছ থেকে তার ছেলে ইনগ্রিস এই প্রথার ব্যাপারে জানতে পারে। রাজা ভ্ল্যাড ঠিক করে সে সুলতান মেহমেদের সঙ্গে সামনাসামনি গিয়ে কথা বলবে। মিরেনা রাজা ভ্ল্যাডের মনোবল বাড়ানোর জন্য তার পেন্ডেন্টটিকে তার সঙ্গে দেয়। রাজা ভ্ল্যাড সঙ্গে করে তার সেনাপতি দিমিত্র সৈন্য ভনরিকে সঙ্গে করে নিয়ে যায়। সুলতান মেহমেতের বেসে পৌঁছলে দেখা যায় সেখানে অসংখ্য সৈন্য। রাজা ভ্ল্যাড এখানে সুলতান মেহমেদের সঙ্গে এমনভাবে কথা বলছিল দেখেই জানা যায় যে তারা আসলে একসঙ্গেই যুদ্ধের ট্রেনিং নিয়েছিল। ভ্ল্যাড রাজা তার নিজের পরিবর্তে 1000টা বাচ্চাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, যদিও সুলতান মেহমেদ এটাতে মোটেও রাজি নয়, কারণ সে তার সৈন্যদলকে আরও বেশি বাড়াতে চায়। সুলতান মেহমেদ তাকে আরও জানায় যে তার সন্তানকেও তাকে দিতে হবে। এইদিকে রানী মিরেনা ইনগ্রিসকে সঙ্গে করে নিয়ে যুদ্ধঘাটির দিকে আসছিল। সুলতান মেহমেদ তার কথাকে লিখিত আকারে রক্তের ছাপ দিয়ে আরও শক্তপোক্ত করে দেয়। রাজা ভ্ল্যাডের শেষ চেষ্টাটুকু ধূলিসাৎ হয়ে যায়। রাজা ভ্ল্যাড তার রাজ্যের দিকে ফেরত আসার সময় পিছনে পিছনে সুলতান মেহমেদের সৈন্যদলেরাও আসতে থাকে। তারা এখানে রাজপুত্রকে তার সঙ্গে 1000 কিশোরদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। রানী এইসব কিছু শুনে একদম ভেঙে পড়ে। সে তার সন্তানকে কোনো ক্রমেই যেতে দিবে না, কিন্তু রাজপুত্র ইনগ্রিস তার রাজ্যের জন্য নিজেকে উৎসর্গ করতে চায়। সুলতান মেহমেতের
সেনাপতি ইসমাইল তাদেরকে নিয়ে অনেক বেশি মজা করছিল। ইংরিসকে রাজা ভ্ল্যাড পাঠিয়ে দিয়েই তাদের উপর আক্রমণ করে বসে। সে কোনো ক্রমেই নিজের সন্তানকে এদের হাতে তুলে দিতে চায় না। এরপরে সে ভয়ানক সিদ্ধান্তটি নেয়, যেটিতে সে রাক্ষসে পরিণত হয়। সে এরপর ব্রোকেন টুথ পাহাড়ে গিয়ে সেই ড্রাকুলা মাস্টারের কাছে গিয়ে অসীম শক্তির অধিকারী হতে চায়। ড্রাকুলা মাস্টার তাকে এই অসীম শক্তির সঙ্গে এটাও জানিয়ে দেয় যে এটা একটা অভিশাপ। সে যদি পরপর 3 দিন কোনো মানুষের রক্ত না খায় তাহলে সেই অভিশাপ থেকে বেঁচে যাবে, আর যদি সে এর মধ্যে কোনো মানুষের রক্ত পান করে তাহলে অবশ্যই সে ড্রাকুলাতে পরিণত হয়ে থেকে যাবে, আর এই অভিশাপ থেকে সে কোনো মতেই বাঁচতে পারবে না। আর শুধুমাত্র তার এখানে একটাই দুর্বলতা থাকবে, সেটা হচ্ছে রূপা। আর এই রূপার তৈরি কোনো অস্ত্র দিয়ে শুধুমাত্র তাকে মেরে ফেলা সম্ভব। আর একটা দুর্বলতা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলোর মধ্যে সে কখনোই বেরোতে পারবে না। এই সব কিছু বলে ড্রাকুলা মাস্টার তার রক্ত এক জায়গায় দিয়ে ভ্ল্যাডকে পান করতে বলে। ভ্ল্যাড সেটা পান করে নিলে তার শরীরের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করে। সে কোনো ক্রমে ব্রোকেন টুথ পাহাড় থেকে বেরিয়ে আসে। এখান থেকে বেরিয়ে আসতে তার মনে হতে থাকে সে ভবিষ্যৎ থেকে কোনো একটা কিছু দেখতে পাচ্ছিল। ভবিষ্যতের এক ঝলক দেখা আর তার সঙ্গে স্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রূপার আংটি তার চামড়া পুড়িয়ে দিচ্ছিল। এছাড়া হাতে ক্ষত হলে সেটাও সঙ্গে সঙ্গে সেরে যায়। সে অনেক দূর থেকে আওয়াজ শুনতে পেলে ভালো করে লক্ষ্য করে দেখে সেগুলো আসলে মাকড়সার শব্দ। সে আসলে ছোট ছোট প্রাণীর শব্দ অনেক জোরে শুনতে পাচ্ছিল। এছাড়াও সে যখন আকাশের দিকে তাকায় সে এত দূর থেকে নক্ষত্রগুলোকে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল। রূপার তৈরি সে তার বিয়ের আংটিটিকে বুকের মধ্যে নিয়ে নেয়। এরপরে সে দৌড়িয়ে যাওয়ার সময় হঠাৎ করে বাদুড়ে পরিণত হয়। এইদিকে সুলতান মেহমেদের তুর্কি সৈন্যরা তার রাজ্যের ওপরে আক্রমণ করেছে। সে দ্রুত রাজ্যে পৌঁছে তার প্রজাদেরকে সুরক্ষিত রেখে বেরিয়ে পড়ে একাই সে তুর্কি সৈন্যদের সঙ্গে মোকাবেলা করতে। হামলাটা যেহেতু রাতের বেলা ছিল সেহেতু তার কোনো সমস্যাই হয়নি, কারণ রাতের আধারে সে এখন রাজত্ব করবে। কারণ ভ্ল্যাড শুধুমাত্র এখন ট্রান্সিলভেনিয়ার নয়, সে এখন রাতেরও রাজা। সে একা হাতে তুর্কি সব সৈন্যকে মেরে কিছুক্ষণের মধ্যে ময়দান পুরো ফাঁকা করে দেয়। পিছন থেকে যখন ভ্ল্যাডের ট্রান্সিলভেনিয়ার সব সৈন্যরা আসে তারা এসে দেখে ভ্ল্যাড এখানে একাই সবাইকে মেরে দিয়েছে। সৈন্যরা সবাই ভ্ল্যাডকে নিয়ে অনেক বেশি প্রশংসিত ছিল। ভ্ল্যাড তার সৈন্যদেরকে জানিয়ে দেয় দিনের বেলায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা এখান থেকে অন্য জায়গায় শিফট করবে, আর সে রাতের বেলা তাদের কাছে পৌঁছে যাবে। এদিকে তুর্কির সুলতান মেহমেদ আরও বেশি সৈন্য নিয়ে আক্রমণের পায়তারা করতে থাকে। রাতের বেলা উৎসব মুখর একটা আমেজের সৃষ্টি হয়, কারণ ভ্ল্যাড একা হাতে এতগুলো সৈন্যকে মেরে ফেলেছে। তারা অনেকটাই নিশ্চিন্ত। কিন্তু ভ্ল্যাড তার সৈন্যদের খাওয়া দাওয়া দেখে তার নিজেরও ক্ষুধা লেগে যায়। কিন্তু ভ্ল্যাড তো এই 3 দিনে কিছুই খেতে পারবে না। সে বনের মধ্যে গেলে একটা পাগল তার হাত কেটে তাকে রক্ত সার্ভ করে। যদিও এখানে ভ্ল্যাড সে রক্তটাকে গ্রহণ করে না। সে পাগলটাকে মেরে নিজেকে সেখান থেকে কোনো মতে কন্ট্রোল করে বেরিয়ে যায়। সুলতান মেহমেদ যখন নিজে গিয়ে পর্যবেক্ষণ করে তার সৈন্যদের অবস্থা, সে বুঝে যায় এখন ভ্ল্যাড একা হলেও অনেক বেশি শক্তিশালী। আর এদিকে রানীর তাঁবুর মধ্যে ভ্ল্যাড তখন ছটফট করছিল। রানী তার সত্যতা জানতে পারলে প্রথমবারের মতো ভ্ল্যাড তার নিজের পরিচয় তার সামনে দেয়। সে এখন ড্রাকুলাতে পরিণত হয়েছে, কিন্তু সে যদি 3 দিন মানুষের রক্ত ছাড়া থাকতে পারে তাহলে সে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। রানী এই কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এদিকে দিনের অনেকটা সময় পার হয়ে গিয়েছে। সূর্যাস্তের পূর্বে রানীকে প্রস্তুত করা হয় সেখান থেকে রওনা দেওয়ার জন্য, আর ভ্ল্যাড কিছুক্ষণ পরে তাতে পিছু পিছু আসবে। এইদিকে সুলতানের সৈন্যরাও জানতে পেরে গিয়েছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ভ্ল্যাড তার বাহাদুর রূপে বেরিয়ে পড়ে। বনের মধ্যে দিয়ে রানী ইংরিস আর তার সঙ্গে সব সৈন্যরা ছিল। বনের মধ্যে তাদের উপরে তুর্কি সৈন্যরা আক্রমণ করে বসে। এখানে অনেক মারামারি হয়। এই সময় সেনাপতি দিমিত্রির হাতে ছিল রানী আর ইংরিসকে বাঁচানোর দায়িত্ব, কিন্তু সেনাপতি দিমিত্রিকে সুলতানের সেনাপতি ইসমাইল মেরে ফেলে। ড্রাকুলা এখানে এসে তার ওয়াইফকে আর ছেলেকে বাঁচিয়ে নেয়। সেনাপতি দিমিত্রও এখানে তার সেই ভয়ানক রূপটা প্রথমবারের জন্য দেখে। ভ্ল্যাডের প্রজাদেরকে নিয়ে কোনো ক্রমে তারা সেই সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। আর এইদিকে সুলতান মেহমেদের সেই সেনাপতি ইসমাইল তখনও জীবিত ছিল। রাজা ভ্ল্যাড তার প্রজাদের মনোবল বাড়ানোর জন্য এখানে সবাইকে আশ্বস্ত করে যে সে একাই সবাইকে সুরক্ষিত রাখবে। এদিকে সুলতান মেহমেদ এটুকু তো বুঝে গিয়েছিল যে ভ্ল্যাড আসলেও ফেয়ার যুদ্ধ করছে না, সে কোনো কালো জাদুর আশ্রয় নিয়েছে।
এখানে মেহমেদ অনেক বেশি সৈন্যদল নিয়ে ভ্ল্যাড রাজার রাজ্যের ওপরে হঠাৎ আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। এদিকে ভ্ল্যাড রাজা সূর্যের কারণে বেরোতে পারছিল না। পূর্বে সে চার্চের পাদ্রী তাকে লক্ষ্য করে। সে এখানে এসে সবার সামনে ভ্ল্যাড রাজার পর্দা ফাঁস করে। সে অস্ত্রাগারে পর্দা কেটে দিলে সেখানে সূর্যের আলো আসলে ভ্ল্যাডের ওপরে সূর্যের আলো পড়তে সে চিৎকার করতে থাকে। আর এই সময় প্রজারা সবাই ভ্ল্যাডের এগেনস্টে চলে যায়। তারা সেখানে অস্ত্রাগারে ভ্ল্যাডকে সমেত আগুন ধরিয়ে দেয়। আগুনের কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেলে অন্ধকার ছেয়ে যায়। এই সময় ভ্ল্যাড যখন বেরিয়ে আসে, ভ্ল্যাড বেরিয়ে এসে প্রজাদের উদ্দেশ্যে বলতে থাকে তাদের জন্যই আজকে তার এই অবস্থা। ভ্ল্যাডের এই হিংস্র রূপ দেখে প্রজারা অনেক বেশি ভীত ছিল। রানী ভ্ল্যাডকে সামলে নেয়। রাতে রানী টাওয়ারের ওপরে দাঁড়িয়ে আকাশের দিকে দেখতে থাকলে ভ্ল্যাড দেখে দূর থেকে তুর্কি সৈন্যরা তাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আর এদিকে এগিয়ে আসছে। ভ্ল্যাড এখানে তার রানীকে সামলে রেখে প্রজাদের মধ্যে চলে যায়, কারণ তাকে এখনই কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে, নতুবা কিছুক্ষণের মধ্যে তাদের এই প্রাসাদটিকেও তুর্কি সৈন্যরা ধ্বংস করে দিবে। ভ্ল্যাড টাওয়ারের উপরে উঠে গিয়ে সেখানে অনেকগুলো বাহাদুরকে একসঙ্গে দেখে। তাদেরকে কন্ট্রোল করে তুর্কি সৈন্যদের ওপরে আক্রমণ করে। সে তার বাহাদুর সৈন্যকে দিয়ে তুর্কি সৈন্যদেরকে প্রায় পরাজিত করেই ফেলেছিল। এই সময় তার মনে হয় সে সুলতান মেহমেদকেও ধরে ফেলেছে, কিন্তু আসলে পরক্ষণে সে বুঝতে পারে মেহমেদের পোশাক পরে অন্য একটা সৈন্যকে পাঠানো হয়েছে, অর্থাৎ তাকে ধোঁকা দেওয়া হয়েছিল। এখানে আসলে রানী আর ইংরিসকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধোঁকার কারসাজিটা করা হয়েছিল। প্যাট বুঝে ওঠার আগেই এখানে দেখা যায় টাওয়ারের ওপরে সৈন্য ভন্ড্রিকে মেরে ফেলে সুলতানের সব সৈন্যরা টাওয়ার দখল করে ফেলেছে। রানীকেও এখানে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। রানী যদিও খুব কষ্টে এখানে ঝুলে থাকে। ইংরিসকে সুলতান মেহমেদের সৈন্যরা উঠিয়ে নিয়ে যায়। ভ্ল্যাড খুব কষ্ট করে তার রানীকে বাঁচানোর, কিন্তু এদিকে সূর্য উঠে যায়। সে যতই চেষ্টা করুক হঠাৎ করে তার ক্ষমতা চলে যায়। রানী এখানে নিচে পড়ে ছটফট করতে থাকে। মৃত্যুশয্যায় থাকা অবস্থায় রানী তাকে একটাই শুধুমাত্র কথা বলে তার সন্তানকে বাঁচাতে। সুলতানের সব সৈন্যরা ভ্ল্যাড রাজার সব প্রজাদেরকে খুন করতে থাকে। রানী এখানে একটাই প্রতিশ্রুতি নেয় তার সন্তানকে বাঁচানোর। রানী এখানে তার নিজেকে উৎসর্গ করে, অর্থাৎ ভ্ল্যাড এখানে রানীর রক্ত খেয়ে পুরোপুরি ড্রাকুলায় পরিণত হয় আর তার কাছে পুরোপুরি শক্তি চলে আসে। এদিকে ড্রাকুলা মাস্টারও অনেক অনেক বছর পরে সে গুহার মধ্যে থেকে বেরিয়ে আসে। ভ্ল্যাড তার রাজ্যের দরজায় দাঁড়িয়ে দেখে সব প্রজাদেরকে আর সৈন্যদেরকে মেরে সুলতানের সৈন্যরা আধমরা করে রেখে গিয়েছে। যারা একটু জীবিত ছিল প্রত্যেককে সে নিজের রক্ত দিয়ে ড্রাকুলা সৈন্য তৈরি করে, অর্থাৎ এই পরাজয় হওয়া যুদ্ধটা আবারও তারা জিততে চলেছে। এরপরে সেই ড্রাকুলা সৈন্যর সঙ্গে ফাইট শুরু হয় সুলতানের সৈন্যর। দেখতে দেখতেই অল্প কিছু সৈন্য দিয়ে ভ্ল্যাড সুলতানের সৈন্যদেরকে মেরে ফেলে। ভ্ল্যাডের সঙ্গে যখন সুলতান মেহমেদের ফাইট শুরু হয়, মেহমেদ আসলে আগে থেকেই প্রস্তুত ছিল। সে সব কিছুতে রূপার কয়েন ব্যবহার করেছে। রূপার কয়েনের ওপরেই তাদের মারামারি শুরু হয়। চারপাশে এত রূপার জন্য ভ্ল্যাড অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। ভ্ল্যাডকে মেরেই ফেলবে, এই সময় পাল্টা ভ্ল্যাডই দেখা যায় সুলতানকে মেরে দেয় আর তার রক্ত খেয়ে ফেলে। ভ্ল্যাড যখন ইংরিসকে নিয়ে সুলতানের সে তাঁবু থেকে বেরোয়, তখন দেখা যায় সব ড্রাকুলারা তাদেরকে ঘিরে ধরেছে। ইংরিসকে বাঁচাতে ভ্ল্যাড এখানে নিজের চাচাকে খুন করে, কারণ এখানে সব ড্রাকুলারা ইংরিসকে খেয়ে ফেলতে চাচ্ছিল। এই সময় সে পাদ্রিটা এসে ইংরিসকে ভ্ল্যাডের কাছ থেকে নিয়ে যায় আর প্রতিশ্রুতি দেয় তাকে অনেক ভালোভাবে মানুষ করবে। ভ্ল্যাডের কাছে সে এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। সূর্য উঠে গেলে ভ্ল্যাড সহ সমস্ত ড্রাকুলা জ্বলে পুড়ে সেখানে মারা যেতে শুরু করে। ভ্ল্যাডও নিজের মৃত্যু কামনা করছিল। আর এদিকে জীবিত কিছু প্রজা আর পাদ্রীরা মিলে ইংরিসের রাজ্যাভিষেক করে। ভ্ল্যাড পুরোপুরি কঙ্কালসার হয়ে গিয়েছে। এই সময় সে পাগলটা ভ্ল্যাডকে একটা তাঁবুর মধ্যে ছায়াতে নিয়ে এসে নিজের হাত কেটে মুখে রক্ত দেয়। ভ্ল্যাড জেগে ওঠে। এই ঘটনার 1400 বছর পার হয়ে গিয়েছে। মডার্ন যুগে আমরা ভ্ল্যাডকে দেখি। ভ্ল্যাড এখনও জীবিত। হঠাৎ করে সে ফুলের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মিরেনার সঙ্গে দেখা হয়। ভ্ল্যাড আসলে যুগের পর যুগ মিরেনাকেই খুঁজছিল, কারণ সে সবার প্রতি দায়িত্ব পালন করলেও শুধুমাত্র তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছিল। দূরে দাঁড়িয়ে ড্রাকুলা মাস্টার তাদের উপর নজর রাখছিল, অর্থাৎ ড্রাকুলা মাস্টার
এই যুগেও তাদের পিছু ছাড়েনি। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।